সঙ্গে আমি পেয়ে গিয়েছি বিশিষ্ট শিল্পী অলকানন্দা রায়কে। ম্যাডাম, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। আজ আপনার একটা ফিল্মের স্ক্রিনিং চলছে, একটু বিষয়বস্তু জানবো এই ফিল্মটা কোন সাবজেক্টের উপর? আম, আমার এটা আমি নাম দিয়েছি লাভ থেরাপি ইন মাই সেকেন্ড হোম, কারণ আমার কাছে জেল জায়গাটা আমার বাড়ির মতো, আর ওরা আমাকে সবাই মা বলে। তা এটা ওদের নিয়ে যে গল্প, মানে ওদের কথা ভিতরের, কারণ যারা পারফরমেন্স দেখেছে ওদের স্টেজে দেখেছে, কিন্তু ওরা মানুষ কিরকম, ওদের জীবনটা কিরকম কিছুটা। তারপরে আমরা যখন বাইরে যাই ট্রেনে করে পারফর্ম করতে, সেই মুহূর্তগুলো আমি চাই অনেক মানুষ ওদের এই দিকটা একটু দেখুক। ওরা যে মানুষ, আর ওরা যে এত মিষ্টি মানুষ সেটা দেখুক। একটা ভুলের জন্য সারা জীবনের একটা কলঙ্ক ওদের থেকে যায়। আমার মনে হয় এই এই ফিল্মটার মধ্যে দিয়ে কি আমি আরো কয়েকটা করব ভাবছি। আমি কোয়াইট ইন্সপায়ার্ড যে এটা দেখানো হচ্ছে এখানে। আমি তো এটা ঠিক কোনো ফিল্ম ফেস্টিভ্যালের জন্য করিনি, এমনি একটা করেছি কোনোখানে। আই হ্যাভ টু অ্যান্ড টক, তারপরে বিদেশে যখন যাই এটা দেখাই, কারণ পৃথিবীতে তো কোথাও এরকম প্রিজনাররা বাইরে বেরিয়ে প্রোগ্রাম করে আবার আসে, পৃথিবীতে কোথাও হয় না, শুধু এখানে। তাই এটা আমার শেয়ার করাটা খুব দরকার। আমার সঙ্গে সঙ্গে যেন এটা মানে লুপ্ত না হয়ে যায়, মানুষের কাছে পৌঁছানোটা। আই ডোন্ট নো, আই এম নট এ ফিল্ম মেকার, তাই জন্য এটা আমি জাস্ট কম্পাইল করে একটা যে যা যা ছিল সেগুলো নিয়ে করেছি। এই যে কারাগারে বন্দি শুনেই মানুষের মধ্যে একটা ঘৃণা কাজ করে, কিন্তু সে যখন ছাড়া পাচ্ছে সংশোধনাগার থেকে, সে তো পরিবর্তন আসছে তার মধ্যে। তারপরে সমাজ তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না চট করে খুব একটা। তো সেদিক থেকে আপনি অনেক মানুষকে নিয়ে কাজ করছেন, তো এরকম কোনো স্পেশাল কারো কথা মনে পড়ে যে হ্যাঁ, সে এরকম পারফর্মিং আর্টসের মাধ্যমে অনেকটা বদলে গেছে বা জীবন চেঞ্জ হয়ে গেছে? আমার প্রথম টিমের থেকে প্রায় 250 জনের কাছাকাছি বেরিয়ে গেছে, তারা সবাই সুস্থ জীবনে ফিরে গেছে। ওটাই আমার ক্রেডিট। আমি বলবো যে কেউ কেউ আর অন্ধকার জগতে ফিরে যায়নি। আর একটা কথা আমি সবসময় বারবার যেটা বলি যে নো চাইল্ড ইজ বর্ন অ্যান অফেন্ডার, কেউ অপরাধী হয়ে জন্মায় না। আর অনেক সময় হয়তো একটা ছোট্ট কোনো ভুলের জন্য শাস্তি পেতে হয়, কিন্তু সেই কলঙ্কটা কিন্তু থেকে যায়। আমার মনে হয় যে আমার দায়িত্ব একটু সমাজকে জানানো যে আজকে আমারও হাতে কোনো ফট করে একটা কোনো ইচ্ছে না হলেও অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যেতে পারে, আমাকেও হয়তো জেলে যেতে হতে পারে। তার তার মানে কি আমার সব কিছু খারাপ? তা তো না। আর একটা ভালো হওয়ার সুযোগ মানুষকে দিতে হয়, আর সেই সুযোগটা আমার মনে হয় না কেউ মানে সবাই সদ্ব্যবহার করে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখন আমাদের সবার হাতে হাতে সমাজ মাধ্যম, তো আমরা অনেক বেশি অ্যাক্টিভ ওখানে। আর কোনো ঘটনা ঘটলেই যেভাবে একটা আদালত বা বিচার সভা বসে যায়, বা কোনো মানুষকে কোনো ঘটনার প্রেক্ষিতে জাজ করে তাকে একঘরে করে দেওয়া, যেভাবে ট্রোলিং হচ্ছে, এই ঘটনা নিয়ে কি বলবেন? আমি কিছু কিছু কারণের জন্যই হয়তো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, কারণ আই এম 76 ইয়ার্স ওল্ড, রাইট? আমরা তো বড় হয়েছি উইদাউট সোশ্যাল মিডিয়া, খুব সুস্থভাবেই বড় হয়েছি, যেটুকু করবার তো করেছি। সোশ্যাল মিডিয়ার জন্য ভালো দিকও আছে, কিন্তু কি হচ্ছে সবাই না ওইটার মধ্যে ঢুকে যায়, আর ওটা সামহাও মানুষকে একটু ব্রেন ওয়াশও করে দেয়। ওটা যেটা বলছে সেটাই যেন ঠিক। সেটা আমার মনে হয় নিজেকে জিজ্ঞেস করতে হয় যে আমি কতটা নেব, কতটা বিশ্বাস করব, আর কতটা নেব না। উই ক্যান ইউজ ইট ইন আ পজিটিভ ওয়ে, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তো নেগেটিভিটি ঢুকে পড়ে। আর মানুষের মনকে না ভীষণ ইনফ্লুয়েন্স করছে আজকাল সোশ্যাল মিডিয়া। সেটা আমার মনে হয় ঠিকই, আবার সব ঠিক হয়ে যাবে, এক একটা ফেজ যায়। এখন কিন্তু অনেক মানুষ কিছুটা রিয়ালাইজ করছে, তা সেখান থেকে বেরিয়ে আসার নিজেরাই বলে না আর ভালো লাগছে না, সত্যি তো এটা ভালো লাগছে না। মানে সোশ্যাল মিডিয়াটা অনেকটাই সমাজকে গ্রাস করছে। ভীষণ এত বক্তব্য রাখে আজকাল, একদম কাউকে কেউ যদি একটা কিছু বলে সেটা নিয়ে এত লোকের বক্তব্য কেন? একজন যদি কিছু ভালো মনে করে বা খারাপ মনে করে একটা কিছু বললো, ঠিক আছে। আর আমি শুনেছি নাকি লাইক না পেলে ডিপ্রেশনে চলে যায়।
হোয়াট ইজ দেয়ার ইন আ লাইক, আমি এখনো অবধি আমি হয়তো একটা অন্য যুগের মানুষ, আমি হয়তো বুঝি না, কিন্তু আমার কাছে এগুলো প্রশ্ন। এখন তো এটাও শোনা যায় যে কাস্টিংও হয় নাকি রিলস এর ভিউয়ার দেখে। ও আচ্ছা, তাই? কত ও, ফলোয়ার তার উপর ডিপেন্ড করছে, সে কাজ পাবে কি পাবে না। ও এরকম এরকমও শোনা যায়। ও মাই গড, ইন্ডাস্ট্রিতে অনেকে এসে বলেছেন ও মাই গড, এটা তো ডেঞ্জারাস। ট্যালেন্টটাকেও গ্রাস করছে। এটা আমার মনে হয় লোকের নিজেকে জিজ্ঞেস করতে হবে, এটা কেউ করে দিতে পারে না। এটা নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে যে কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি, নইলে তো সব ভুলটাই গ্রাস করে যদি নেয় তাহলে। ফিল্ম ফেস্টিভ্যাল এখন অনেক জায়গাতেই হচ্ছে, যেরকম বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ছোট ছবিও দেখানো হচ্ছে, বড় ছবিও দেখানো হচ্ছে। এই যে ছোট ছবি ডকুমেন্টারি যেরকম দেখানো হয়, অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা রয়েছে যারা সাপোর্ট সেভাবে পাচ্ছে না, তাদের একটা সাপোর্ট হচ্ছে। এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কি বলবেন? অফকোর্স এগুলোর মধ্যে দিয়ে এই যে অনেকে দেখবার সুযোগ পায়, ওরাও দেখানোর সুযোগ পায়। আজকে আমার এটা হয়তো আমি যেখানে আই এম আস্কড টু গো অ্যান্ড গিভ আ প্রেজেন্টেশন, সেখানে এটা দেখিয়েছি, কিন্তু অনেকের মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য এই ফেস্টিভ্যালগুলোতে, আর যেখানে নাকি মিনিংফুল ফিল্মস আসে, যেমন তেমন না, একটা কোনো কি বলবো, যেটা থট প্রভোকিং বলে, সেরকম ফিল্মগুলোই তো ইউজুয়ালি ফিল্ম ফেস্টিভ্যালে হয়। তাই ভালো জিনিসটা মানুষ দেখুক, সেটার মধ্যে দিয়ে মানুষের মানসিকতাটা একটু ভালোর দিকে যাক, সেটাই তো চাই আমরা। এখন তো ওটিটি প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ হচ্ছে, তো এই যে ওটিটি প্ল্যাটফর্ম একটা বড় স্ক্রিন রয়েছে, আমাদের ছোট পর্দা রয়েছে, তার মাঝখানে যে জায়গা করে নিয়েছে, এই ওটিটি প্ল্যাটফর্মটাকে কিভাবে গ্রহণ করেন? সব কিছুই ভালো, কিভাবে আমরা সেটাকে দেখছি, গ্রহণ করছি, ওটা কিন্তু আমাদের উপর। কোনো কিছু খারাপ বলে আমি কোনো কিছু ভাবি না, কিন্তু আমরা কিভাবে গ্রহণ করব, কতটা নেব, কতটা ছাড়বো, সেটা কিন্তু আমাদের নিজেদের উপরে। আরেকটা বিষয়ে যাবো যে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলে একটা ভিডিও দেখা যাচ্ছে যেখানে মা কালীর উগ্রর উপরে একটা পারফরমেন্স দেখা যাচ্ছে, রাত্রি দাস শিল্পী তিনি যে সজ্জা করেছেন বক্ষ যুগল সিলিকনের, এটা নিয়ে প্রবল বিতর্ক হচ্ছে। তো এটা নিয়ে আপনার কি মতামত? ওই যে আহারিয়াম, আমাদের অভিনয়ের তো 4টে ভাগ আছে, আহারিয়ামটা কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে আহারিয়ামের মধ্যেও এমন কিছু করব না যেটা দৃষ্টিকটু হবে। হ্যাঁ, অনেকভাবে মা কালীকে অনেকভাবে ঢেকেও দেখানো যায়। আম, আ- আ- আমি কোনো কিছু আমি নিন্দা করতে ভালোবাসি না, সে তার মানসিকতা বা তার সমালোচনা ইয়ে করছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে স্টেজ আর স্ক্রিন দুটো কিন্তু আলাদা। স্টেজটা ইজ লাইভ, সেখানে না সব কিছু ঠিক দেখানো যায় না, যে অনেক কিছু ক্লোজ সিন যেটা ফিল্মে বা স্ক্রিনে ভালো লাগে, সেই জিনিসটা যদি স্টেজে হয় ভালো নাও লাগতে পারে, একটু বোধহয় কোনোখানে একটা ধাক্কা লাগে। আই হ্যাভ টু নো যে কোন প্ল্যাটফর্মে আমি করছি। নিউ ফিল্ম মেকার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভালো ভালো কাজ করো যাতে সমাজের ভালো হয়, এমন কিছু জিনিস তোমরা করো যেটা সমাজের একটু চোখ খুলে যায় পজিটিভ দিকে। নেগেটিভিটি দেখতে দেখতে শুনতে শুনতে না মানুষ ক্লান্ত হয়ে গেছে। আর দেখবে খুব মিষ্টি যে বই মানে সিনেমাগুলো, সেগুলো কি সাংঘাতিক লোকে ভালোবাসে। আমার জেনারেশন বলছি না, ইভেন দ্য ইয়াঙ্গার জেনারেশন, সেগুলো আমরা না হয় সৌন্দর্যটাই তুলে ধরি, সব কিছু নেগেটিভ ওগুলো তো থাকবেই, সেগুলোর উপর এমফাসাইজ না করে ওটার থেকে ভালো, আমার কাজটা তো তাই, একটা নেগেটিভ জায়গা থেকে পজিটিভ জিনিসটা তুলে আনা, সব কিছুতেই পজিটিভিটি থাকে। কাজটা কতটা কঠিন? একটুও কঠিন না, কঠিন মনে করলেই কঠিন। কঠিন মনে করলে কঠিন। আই এনজয়েড এভরি মোমেন্ট। ওরা আমার ছেলে মেয়ে আমাকে এত এত ভালোবাসা পেয়েছি, আমি অন্য কোথাও এরকম ভালোবাসা পেয়েছি বলে আমার মনে হয় না। আর এখন তো কন্টেন্টের যুগ, তো কোন কোন বিষয়ের উপর জোর দিলে ভালো হয়? আমার অনেক গল্প আছে, আমি বলবো যারা ইয়াং ফিল্ম মেকার্স, আমি তাদের অনেক গল্প, রিয়েল স্টোরিজ, আমি তো জুভেনাইলস নিয়েও কাজ করি, জুভেনাইলসদের কত গল্প আছে, এদের কত গল্প আছে, লোকে সেটা জানুক, দ্য রিজন বিহাইন্ড হোয়াট দে ডিড,
রাইট? সেটা জানুক লোকে, শুধু জাজ করলেই হয় না, কেন করেছে, কেন ঘটনাটা ঘটেছে সেটাও মানুষের জানার প্রয়োজন। তা আমার অনেক গল্প আছে, এই ইয়াং ফিল্ম মেকারসদের আমি সব দিয়ে দেবো, ওরা করুক। এর থেকে আর ভালো কি হতে পারে? ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ যে ইয়াং ফিল্ম মেকার যারা নতুনরা রয়েছেন তাদের কিন্তু ম্যাডাম নিজের গল্প দিয়ে একদম সব উজাড় করে দেওয়ার জন্য কিন্তু ম্যাডাম রেডি। একদম আপনাদের শুধু খুঁজে পেতে হবে, ম্যাডামকে যোগাযোগটুকু করতে হবে। আজ আমরা বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এই মঞ্চ থেকে কথা বললাম নৃত্যশিল্পী অলকানন্দ রয়ের সঙ্গে। আবার অন্য কোনো পর্বে টুরিস্ট পর্দায় অন্য কারোর সঙ্গে কথা হবে। ক্যামেরা শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুরিস্ট কলকাতা।